আজকে আমাদের লোকজনকে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কালকেও একটা টক ইয়ের মাধ্যমে বললাম, যে সচিবালয়ে আপনি বসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শারমিন, যেই সচিবালয়ে উনি বসেন তার থেকে পূর্বাঞ্চলের দিকে যেতে ঢাকা চিটাং হাইওয়ে রোডে স্টিল নাও গতকাল রাত পর্যন্ত দুটো মহিলা মাদ্রাসা এবং আরেকটা দুটো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং চলছে। ঢাকা শহরে হেভি আর্মস সহ, মানে হেভি বলতে হেভি, হালকা পাত্র অস্ত্র না, 14,000 আল কায়দা, লস্কর এ তৈয়বা এবং আরসা এরা কাজ করছে। ঠিক আছে, সেই কারণেই আমি ওইখান থেকে আসি। সেই কারণেই আমাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়ার পরেও আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন, সেদিন গোল্ডলাইন ধনকুণ্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুণ্ডা স্কুলে সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ সহ ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি। আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই। তার পুরস্কার জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন, লোকাল জামাতের আমির, জি লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই বিকজ আমি মনে করেছি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো, আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে যে কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা। হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স। আচ্ছা, কিন্তু আপনারা তো বলেছিলেন, মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট, 95 সিট, আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো, এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি। আর এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু চালাক না বিএনপি। কি অবস্থা দেশের আজকে, অনেক সুন্দর। আমাকে একদিন ইউটিউবে একজনকে দেখাচ্ছিল, বোধহয় আমার স্ত্রী কিংবা আমার মেয়ে দেখাচ্ছিল, যে একজন মহিলা বলছেন 16 বছর ধরে পাঙ্গাস মাছ খায়নি আন্দোলন সমস্যা নয়। তো আজকে কি অবস্থা, আজকে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, মানুষের, আমার এলাকায় গার্মেন্টস সব একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বিশ্বাস করবেন যে আমার যারা বন্ধু বান্ধব, আমি আজকে আপনার সাথে কথা বলার জন্য, শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি দায়িত্ব নিয়ে কথা বলি, যে আমি ওদেরকে ফোন করেছি, যারা আমার ফ্রেন্ড, ওরা তো আমাকে খোলামেলা বলবে, ছোটবেলা আমরা একসাথে পড়ো, ওদের ইনকাম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বলবো না, এখন হবে লোয়ার মিডল ক্লাস, তখন মিডল ক্লাস ছিল আমাদের সময়, 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকে, 2টা করে বাচ্চা আছে কিংবা 3টা বাচ্চা আছে। আনলাম যে এখন কি অবস্থা, আমি দেখলাম ওদের গলা ভারী হয়ে যাচ্ছে। বললো 21 দিন 22 দিন চলতে পারি, তারপর পারি না। দিস ইজ গোয়িং অন বাংলাদেশে। হ্যাঁ, তো মানুষের পেটে খাবার নাই, বেকারত্ব 18 থেকে 46% চলে গেছে, মানে দারিদ্রতা। তো এই জিনিসটা দেশের মানুষের বোঝা দরকার ছিল, মানুষ বুঝছে, এবং তার জন্য সরকার তো বলছে যে বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, সেটা আপনাদের ভুল নীতির কারণে, আওয়ামী লীগ এটা সরকারের বলতে পারে। এখন আমিও বলতে পারি নবাব সিরাজউদ্দৌলা যদি এই কাজ না করতেন তাহলে আমরা পরাধীন না হতাম না। হ্যাঁ, তো এখন যদি এটা বলতে চায় তাহলে তো আমার কিছু বলার নাই। বাট আমি আপনার মাধ্যমে, আমি 98% বাচ্চারা যারা এই আন্দোলনটাতে শরীক হয়েছিল না বুঝে করেছিল। কেন? এই ফেসবুক, টুইটার, এই সমস্ত দিয়ে একটা এমন একটা জিনিস তৈরি করা হয়েছিল যেটার পিছনে মিলিয়নস অফ ডলার খরচা হয়েছে, যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার ভুলে যায়, র্যাডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনুসের সময়? এরা ট্রেন আপ করেছে,
165টা জায়গায় স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে। টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, আপনার এসব পাকিস্তান। তথ্যসূত্র কি? মানে কোথা থেকে আমার আসছে? তো তথ্য 100% অথেন্টিক। শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যেই জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদ বলেছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। হুম। আর তো কিছু লাগে না তথ্য সত্য, তারাই বলছে। আমি আমেরিকাতে আজকে আসি না, আমি 90 থেকে আসি এখানে। তো এখানে আমার ছোট ভাইরা যারা আছে, আমার ইয়ে আছে, তারা অনেক বড় বড় হাই প্রোফাইলের তারা কাজ করেন, একদম মেইন স্ট্রিমে কাজ করেন, কিংবা এমন এমন জায়গায় কাজ করেন যারা পৃথিবীর সব খবর রাখেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি, তারা জানছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সব ব্যাপারে অ্যালাউ করে, একটা ব্যাপারে তারা অ্যালাউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপকে এবং জঙ্গিবাদকে, এরা কিন্তু ইসলাম না, এদের কোনো ধর্ম নাই। এরা ধর্মের নামে ওই যে হলিউডিজমের মতো ঘটনা ঘটায়, যেটা বাংলাদেশে ঘটেছিল। আজকে দেশটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যর্থ হবে, মরবে বাংলাদেশের মানুষ, ঝামেলা করবে ভারতে, আর করবে দিকে বার্মা। রোহিঙ্গা রোহিঙ্গারা, বার্মা বলে দিচ্ছে রোহিঙ্গা ইজ বেঙ্গলি। আপনি এমন ফেরাবেন কেমন করে? কিভাবে ফেরাবেন? ওখান থেকে আরাকানরা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশে না এত বড় শক্তিশালী সেনাবাহিনী, আটকাচ্ছে না কেন? সো এখন তো সেই আমার বিষয়টা তো লাইফ। আপনাদের সময়কাল থেকেই চলে আসছে। মানে রোহিঙ্গারা ঢুকলো ওই সময় সেই অমানবিকতার অবস্থাটা আপনাদের সময় হয়েছিল এবং তখনই বার্মা বলেছিল, মিয়ানমারের তখনই ভাষ্য ছিল যে এরা বাংলাদেশীরা ওই চিটাগং হ্যাঁ, অঞ্চলের। এটা তো এই পুরনো এই কথা। এই 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 জায়গাটাতে আমাদের ভুল ছিল। আপনাদের ফেরাটা আসলে কিসের উপর নির্ভরশীল আমি সেটা নিয়ে কথা বলতে চাই। এই কারণ এই এই- আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে আপনি প্রকাশ্যে এসেই ডিসেম্বরে ফিরবেন সেই কথা আপনিও বলছেন বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন। কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই যে ধরেন আপনারা কি প্লেনের টিকেট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন? এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই। ট্রাভেল ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে। সেরকম? নাকি সীমান্ত ওই যে শেখ হাসিনার একটা ফোন আলাপে শোনা গিয়েছিল যে চট করে ঢুকে পড়বেন, কাছাকাছিই আছি। সীমান্ত দিয়ে আপনারা এক নাগাড়ে ঢুকে পড়বেন। আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো টাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই না। এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না। আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন। আমি বিশ্বাস করি। হুম। শারমিন, আপনি কেন বিলিভ ইট? আপনি লেখাপড়া করা মেয়ে, অত্যন্ত জ্ঞানী একটা, আপনার সাথে আমি কথা বলে আমি বুঝি যে আপনার জ্ঞান চর্চা আছে, ভালো আছে। আপনি পৃথিবীর একটা উন্নত দেশে এখন থাকছেন। হ্যাঁ, আপনি দেখেন তো, প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে কিন্তু। আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না? এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পরে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের, আমার। জাতির পিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। তাহলে তো আপনিও বসবেন ৪ টা জেনারেশনকে আপনারা নষ্ট করে দিলেন। না? এই যে এই আসার পরে, এই যে
ছাত্রদের আন্দোলনের নামে হুম। কিন্তু মধ্যেখান এই দিয়ে বঞ্চিত। ছাত্ররা তো ধরেন হয় আপনাদের আমলে তাদের জন্ম বা তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা। রাইট। সবটাই আপনাদের আমলে হয়েছে। কারণ আপনারা ১৭ বছর টানা ক্ষমতায় ছিলেন। তো জি, জি। তারা ধ ধরেন যদি তারা এরকম হয়ে যায়, যদি তারা ডিরেইলড হয়ে যায়, সেটা তো আপনাদের সময় থেকেই তাদের আসলে এই অবস্থা। হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি নাকি? না, হ্যাঁ, 100% রাইট আপনি। যেই ছেলেগুলি হলিয়াটিজমে ঘটনা ঘটালো, সবগুলি ছেলে প্রচন্ড আধুনিক ছেলে ছিল। এবং এর মধ্যে একটা ছেলের নাম আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম। হুম, হুম, আরবাব না কি জানি নাম ছিল। হুম, হুম, সে তার ৬ মাস আগে ভারতের একটা ডিস্কোতে যে শ্রদ্ধা কাপুরের সাথে নেচে হুম, এসেছে। হুম, আমি পার্সোনালি জানি সেটা। হুম। কারণ ওই গ্রুপের এক সদস্যের সাথে আমার যেকোনো ভাবে হোক অনেক আগে কথা হয়েছিল। ওর মা, আমি বলব না। ও আমাকে বলেছিল, মানে ওর মামার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে? এরা প্রত্যেকেই আধুনিক ঘরের, এরা প্রত্যেকেই রিচ পরিবার থেকে আসা। তাহলে ৬ মাসের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করলো কেমন করে? যে তারা ২২টা, ২৩টা, ২৪টা না কত মানুষকে মেরেছিল ওখানে। জবাই করলো। জবাই করে রক্তের উপরে বসে ওখানে রান্না করলো এবং খেলো। আমাদের আমলই হয়েছে কিন্তু। বাট ওরা করতেছে এই কাজটা। এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনিও পারছেন না, আমিও পারছি না। কেন? ওরা ধর্মটাকে মিথ্যা দিয়ে করেছে। ঠিক যেভাবে ৭১ সনে মিথ্যা করে আমার মা বোনকে গনিমতের মাল বানানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। সো একটা অসমাপ্ত যুদ্ধ, ওইটা অসমাপ্ত যুদ্ধ ছিল। আমার মনে হয় ওইটা ফাইনাল পর্যায়ে যাবে এবং এর বাইরে তাহলে কি কোনো আপনার পথ নাই। ভবিষ্যৎবাণী এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাব না, যুদ্ধ করবে কে? আচ্ছা। এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল। আগে ডান বামের সংমিশ্রণ ছিল, একটা এখন একটা ডান। বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের সত্যকে চিনে নিয়েছি। ওই সত্যের সাথে কিন্তু আমরা একটা হইলে বসবো না। এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা পর্যন্ত দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে। ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। হুম। হুম। যারা নারায়ণগঞ্জে আমার বায়তুল ভবন ভেঙেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তারা কিন্তু তার আগের দিন আরসা এবং জামাতের সাথে মিটিং করেছে, কিন্তু করে কিন্তু বিএনপি হুম। এখনো করছে। তাই এরা কেউ থাকবে না, টাইমলি সব সরে পড়বে। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতিই থাকে কিনা যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে। তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন? যে তখন কি আসলে বিএনপি সরকার জেনে গেল যেটি আছে সে থাকবে না? মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না কিন্তু, এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক শক্তির 100% প্রভাবে? আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, ট্রিপল জিরো। না আমরা, না ওনারা, না কেউই, কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে এই যে আপনারা এটা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে? যেটি বলা হয় ভারত, সেটিই কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। হুম, শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই। এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি তাদের নাই। না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমানের ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু, হিরো। আসার কথা না, আসেন নাই কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কারণে শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো।